স্বাগতদীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হত্যা ও নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এর আগে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রেকর্ড করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই জুলাইয়ের গণহত্যার অভিযোগে একটি অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে 10 জনকে আসামি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, পুলিশ, র্যাব এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনকে এখানে আসামি করা হয়েছে। ঘটনার মেয়াদ দেওয়া হয়েছে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ঘরে থাকা অবস্থায় নিহত নারী ও শিশুকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না এবং এ সময় সংগঠিত গণহত্যার ঘটনায় কেন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এই 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ডগুলি হয়েছে, আমি যাদের দিচ্ছি 13 জন, আমার প্রেয়ারের মধ্যে বলা আছে সাবসিকুয়েন্টলি যদি আরও কারো পাওয়া যায় সেগুলি ইনক্লুডিং। আমরা বলছি ন্যূনতম 1 কোটি টাকা, শুনানি না হওয়া পর্যন্ত 50 লক্ষ টাকা করে প্রতি ভিক্টিমকে দেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেল সাহেব এসে একটা সময় নিছেন। এটা আগামী 5ই সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে রিমান্ডে নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন। বার্গম্যান লিখেছেন, সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং আদালতের আচরণে তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না। আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হত্যাকাণ্ডের উস্কানিদাতা। মামলার এফআইআর দেখার সুযোগ না হলেও এটি অনেকটা আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মিথ্যা মামলার মতো বলে মনে হচ্ছে। সাংবাদিক ডেভিড বার্গম্যান ডক্টর কামাল হোসেনের মেয়ে সারা হোসেনের জামাতা। রাজধানীর ধানমন্ডি 32 নম্বর সড়কে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরের আশপাশের এলাকায় অনেক মানুষ লাঠি সোঁটা নিয়ে অবস্থান করছেন। ওই এলাকায় কেউ গেলেই তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনকি পরিচয়পত্র, মোবাইল দেখা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, গত রাত থেকেই 32 নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। 1975 সালের 15 আগস্ট একদল বিপথগামী সেনা সদস্য ধানমন্ডির বাড়িতে বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যা করে। আওয়ামী লীগ সরকারের সময় প্রতি বছর 15 আগস্ট বহু মানুষ ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতেন। তবে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ওই দিন 32 নম্বরের বাড়িতে আগুন দেওয়া হয়। আজ 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। 1975 সালের 15 আগস্ট একদল বিপথগামী সেনা সদস্য বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে। রাজধানীর ধানমন্ডির 32 নম্বরের বাসভবনে বঙ্গবন্ধু ছাড়াও এই দিন তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, 3 ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, সামরিক সচিব জামিল উদ্দিন আহমেদ, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হককেও হত্যা করে ঘাতকেরা। বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলে হক মনিরের বাসায়ও একই দিনে হামলা চলে। তিনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি হত্যার শিকার হন। বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাদ, তার মেয়ে বেবি, ছেলে আরিফ সেরনিয়াবাদ, নাতি সুকান্ত বাবু, বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাদ এবং আব্দুল নঈম খান নামে এক আত্মীয়কেও হত্যা করে ঘাতকেরা। বঙ্গবন্ধুর 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় ছিলেন বেলজিয়ামের ব্রাসেলসে। তারা প্রাণে বেঁচে যান। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে তার জন্মস্থান গোপালগঞ্জে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
এছাড়াও সকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে। এরপর মসজিদে ৭৫-এর ১৫ আগস্ট নিহত সকলের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কোটা আন্দোলনের ২৭ দিন বন্ধ থাকার পর শুরু হয়েছে আন্তনগর ট্রেন চলাচল। এতে প্রাণ ফিরে পেয়েছে রেলওয়ে স্টেশনগুলো। ঢাকা থেকে ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও সিলেটে ট্রেন যাতায়াত করছে। গাজীপুরের জয়দেবপুর ও টঙ্গী রেল জংশন দিয়ে ওই সব রুটে নির্বিঘ্নে আন্তনগর সহ সব ধরনের ট্রেন চলাচল করছে। কোনো রকম ঝামেলা ছাড়াই ট্রেন চলাচল করছে। যাত্রীদের উপস্থিতি অনেক বেড়েছে। ভোর থেকে বলাকা, তুরাগ ও ভাওয়াল এক্সপ্রেস সহ আপ ডাউন মোট ৫টি ট্রেন চলাচল করেছে। পঞ্চগড়ের অটোয়ারী উপজেলায় সেলিম শেখ নামের এক কাপড় ব্যবসায়ীর স্ত্রী ও ২ ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাতে বলরামপুর ইউনিয়নের কুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ১১টার দিকে দোকান থেকে বাড়ি ফিরে স্ত্রী ও ২ ছেলের মরদেহ দেখতে পান সেলিম। তাদের রক্তাক্ত মরদেহ দেখে সেলিম চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। গোয়েন্দা পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহের পর পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি করেছেন স্বজনরা। রাজধানীর উত্তরা আজমপুর রেল স্টেশন এলাকায় রাস্তার পাশে পান সিগারেট বিক্রি করতেন নেত্রকোনার আলী হোসেন। গত ১৮ জুলাই দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে মারা যান তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে চরম অসহায় হয়ে পড়েছে তার পরিবার। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মুজফ্ফরপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মৃত আসন আলীর ছেলে আলী হোসেন। বড় সন্তান হওয়ায় বাবার মৃত্যুর পর পরিবারের ভরণ পোষণের ভার পড়ে তার কাঁধে। বৃদ্ধ মা, ছোট ভাই, স্ত্রী ও ৩ মেয়ে আছে আলীর পরিবারে। গ্রামে ব্যবসা করতে গিয়ে কয়েক লাখ টাকা ঋণ হয়ে যায়। সেই টাকা পরিশোধের জন্য বছরখানেক আগে স্ত্রীকে নিয়ে ঢাকায় আসেন আলী হোসেন। রাজধানী উত্তরার আজমপুর রেল স্টেশন এলাকায় রাস্তার পাশে পান সিগারেট বিক্রি করতেন তিনি। ১৮ জুলাই দুপুর থেকে নিখোঁজ হন আলী। পরে কুয়েত মৈত্রী হাসপাতালে তার মরদেহ পাওয়া যায়। মূলত কোটা আন্দোলনকারী ছাত্রদের দমানোর জন্য পুলিশের ছোড়া গুলিতেই মারা যান আলী হোসেন। মা ফোন দিছে, বাবার হয় না, তারপর বলে পশু তাহলে মারা গেছে। আমার স্বামী তো মরে গেল, তো আমার যেন কিভাবে আমি যেন জীবুত নিয়ে যে সংসার কিভাবে ধারণ করাম, কিভাবে পরিবেশ করাম, কিভাবে খারাপ খায়াম। আমার তো একটা ছেলে সন্তান নাই, আমার তো এরকম পরিবেশ নাই কাউনে। একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহারা তার পরিবার। আমার বাই যাওয়াতে আমার মনোরঞ্জন হন কি যেন আসমানটা ভাঙে হয়েছে আমি বলতে পারি না, কারণ আমি বাইরের আশা আসলাম। তা আমার উত্তরটুকু অনুরোধ সরকারের কাছে, যে ফুলাহান্ডির দিকে 3টে মেয়ে তুই যেছে, 3টে ফুলাহান্ডি সরকারের কাছে এটাতে আবেদন, সরকার যদি আমরা খুব হেল্প করে তখন জন্য ফুলাহান্ডি লইয়া আমি নুন বা 4টে খাইতে পারে। আলী হোসেন হত্যার ন্যায় বিচার সহ তার অসহায় পরিবারের হাল ধরবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই প্রত্যাশা তার স্বজন ও স্থানীয়দের। দীপ্ত বার্তা কক্ষ। সাভারে ব্যাংক ডাকাতির চেষ্টায় অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বুধবার রাতে সাভার পৌর এলাকার বাজার রোডে জনতা ব্যাংকে এ ঘটনা ঘটে। আটক আমিরুল ঢাকার ধামরাইয়ের রূপনগরের বাসিন্দা। স্থানীয়রা জানায়, গত রাত ৮টার দিকে ৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে ব্যাংকের গেটে যায়। একজন তালা কেটে ব্যাংকে প্রবেশ করলে ডিউটিরত আনসার সদস্য তাকে জাপটে ধরে চিৎকার দেয়। এ সময় ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায়। এই সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও শিক্ষার্থীরা ওই ভবনটির সামনে গিয়ে জড়ো হয়। পরে খবর পেয়ে সেনা সদস্যরা আটক ডাকাত সদস্যকে নিয়ে যায়।
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল ও শেখ রাসেল এক্সটেনশন দুটি হলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে তারা। পরে তা সেনাবাহিনীদের নিকট হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে পেট্রোল বোমা, সামুরাই, হকি স্টিক, বাঁশের লাঠি, লোহার রড, ক্রিকেট স্ট্যাম্প ও প্লাস্টিকের পাইপ। এছাড়াও কিছু মাদকদ্রব্য পাওয়া গেছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোতোয়ালি থানায় মামলা দায়ের করার প্রস্তুতি গ্রহণ হয়েছে। দেশের বাইরের খবর। বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এ তথ্য জানান। বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বেদান্ত প্যাটেলকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন এবং দেশটির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন দুই সাংবাদিক। জবাবে তিনি বলেন, বাংলাদেশে যাবতীয় সহিংসতার অবসান এবং জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত হোক। তিনি জানান, ভারতীয় অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ইস্যুতে দক্ষিণ এশিয়ার অন্য দেশের সঙ্গেও যোগাযোগের কথা জানান প্যাটেল। ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসের প্রথম প্রহরের আগেই নজিরবিহীনভাবে নারীদের মিছিলের সাক্ষী হল পুরো দেশ। রাত দখল শিরোনামের কর্মসূচিতে রাজপথে নেমে আসে হাজারো নারী। এছাড়াও এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে এই কর্মসূচি। কলকাতা শহর থেকে শুরু করে রাজ্যের জেলায় জেলায় প্রতিবাদে সামিল হন নারীরা। যাদবপুর, একাডেমি অব ফাইন আর্টস, কলেজ স্ট্রিট সহ উত্তর দক্ষিণ কলকাতা, এমনকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনেও নারীরা নামেন মোমবাতি হাতে। এদিকে রাতে এই বিক্ষোভের মধ্যেই আরজি কর হাসপাতাল ভাঙচুর করা হয়। বিক্ষোভকারীদের থামাতে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কোনো মন্তব্য না করায় শুরু থেকেই সমালোচনায় পড়া মাশরাফি বিন মুর্তজা নীরবতা ভেঙে জানিয়েছেন, খেলোয়াড় হিসেবে জয়ী হলেও রাজনীতির মাঠে ব্যর্থ তিনি। এক ভিডিও বার্তায় তিনি জানান, শিক্ষার্থীদের সাথে আলোচনার ইচ্ছা থাকলেও নানা জটিলতায় তা করা হয়নি। যদি এক কথায় উত্তর দিই তাহলে বলতে হবে যে আমি আসলে ব্যর্থ হয়েছি এখানে। যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে সেটা বা কোটা সংস্কার হতে যাচ্ছে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল। যখন সবাই চাচ্ছে যে আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি, তো তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা স্ট্যাটাস দিই বা আমি যদি যে কোনো কিছু লিখি, তো সেইটাকে কেন্দ্র করে যদি আরো ম্যাসিভ বা আরো বড় কিছু হয়ে যায়, তা আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার অ্যাবিলিটি আমার আছে কিনা। আজ শুরু হচ্ছে ইউরোপের অন্যতম লিগ স্প্যানিশ লা লিগার লড়াই। 2024-25 মৌসুমের উদ্বোধনী ম্যাচে অ্যাথলেটিক বিলবাও স্বাগত জানাবে গেতাফেকে। বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হবে ম্যাচটি। রাত 1:30টায় আরেক ম্যাচে রিয়াল বেটিস আতিথ্য দিবে গত মৌসুমে চমক দেওয়া দল জিরোনাকে। স্প্যানিশ লা লিগার এটা 94তম সংস্করণ। স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এ মৌসুমে লা লিগায় উন্নীত হয়েছে 3 দল, লেগানেস, রিয়াল ভায়াদোলিদ এবং স্পানিয়ল। লা লিগায় এবার স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে প্রতিনিধিত্ব করবে সর্বোচ্চ 5টি ক্লাব। দর্শক, এই ছিল এখনকার মতো 2টায় আমাদের নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।